অ্যাওয়ারনেসের কোর অবজেক্টিভ হচ্ছে আমাদের সম্পর্কে, অর্থাৎ আপনার সম্পর্কে, আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, আপনি কে, আপনি কি করেন, এইটা মানুষকে জানানো, মানুষকে অ্যাওয়ার করা, অর্থাৎ কাস্টমারকে শিক্ষিত বানানো যে আমার সম্পর্কে, অর্থাৎ আমার সার্ভিস সম্পর্কে। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের কোর অবজেক্টিভ। কনসিডারেশনের অবজেক্টিভ হচ্ছে তাদেরকে এটা আরেকটু অ্যাডভান্স এগিয়ে গিয়ে জানানো যে আপনি যে সলিউশনটা খুঁজতেছেন, আপনি যে সমস্যায় ভুগতেছেন, আপনার যে প্রয়োজনটা মিট আপ করা দরকার, এই জিনিসটা আমার কাছে আছে এবং এটা অন্য যার কাছে আছে, অন্য যে সকল কোম্পানির কাছে তার চাইতে এই 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 বেটার গুণ আমার কাছে আছে। অর্থাৎ এখানে আপনার ইউনিক সেলিং পয়েন্ট, যেটাকে ইউএসপি বলে, সেই জিনিসটাকে ফুটাই তোলার চেষ্টা করা, আপনার সলিউশনটা অন্যদের চেয়ে কি কি কারণে বেটার সেই বিষয়গুলো একটু হাইলাইট করে তুলে ধরা। অর্থাৎ একটা প্রোডাক্ট বাজারে তো 10 জনের কাছে থাকতে পারে, 20 জনের কাছে থাকতে পারে, 100 জনের কাছে থাকতে পারে, আমার কাছ থেকে সে কেন নিবে, এই রকম কিছু টপিকস বিষয়গুলো তার সামনে তুলে ধরা, যেন সে যখনই ডিসিশন নিবে যে এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, আমি কিনবো, তখন যেন কনসিডারেশন আমাকে রাখে যে হ্যাঁ এই জায়গা থেকে আমি নিতে পারি, আমি অমুক জনের নাম শুনছি, অমুক কোম্পানির নাম শুনছি, তার কাছ থেকে নিতে পারি। এর উদাহরণস্বরূপ আমরা গত সপ্তাহে আলোচনায় বলছিলাম যে আপনার যখন আমরা কোনো ডিসিশন নেই যে সাবান কিনবো, তাহলে প্রথমেই কিন্তু আমরা চিন্তা করি কি যে আমি হয় লাক্স কিনবো, অথবা লাইফ বয় কিনবো, অথবা আমি ডেটল কিনবো, এরকম একটা অবজেক্টিভ কিন্তু প্রথমেই 2-3টা কোম্পানির নাম মাথায় চলে আসে। এই যে 2-3টা কোম্পানির নাম মাথায় চলে আসে, অর্থাৎ এগুলোকে আমি কনসিডারেশনে রাখছি। কেন রাখছি? তাদের সম্পর্কে আমি বিভিন্ন ওয়েতে জানছি, তাদের প্রোডাক্ট ব্যবহার করছি, বিভিন্ন ওয়েতে আমি তাদের ব্যাপারে কনভিন্স, যে কারণে আমি কনসিডারেশনে রাখছি। বাট যখন আমি সেলসে যাচ্ছি দোকানে, তখন হয়তো আমি কার্ডটা নিব, কোন দোকান থেকে নিব, আমি কি 5টা দোকান, কোন দোকান থেকে নেব, সেটা নির্ভর করবে ওই জায়গার এনভায়রনমেন্টের উপরে। তো সেম ভাবে এখানে একটা জিনিস ফুটে তুলতে হবে যে সে যখন কনসিডারেশনে নিবে, কি কি কারণে নেবে, অর্থাৎ অন্যদের চেয়ে আমার সার্ভিসটা বেটার কেন, আমার কাছে ভালো কি পাবে, আমার কাছে প্রোডাক্টের কোয়ালিটি কি কি ভালো, অথবা আমার কাছে সার্ভিস কি কি ভালো পাবে, অথবা আমার কাছে আফটার সেল সার্ভিস কি ভালো পাবে, এই বিষয়গুলোকে এই জায়গায় তুলে ধরার চেষ্টা করা। অর্থাৎ এই জায়গাতে তার মাথায় একটা জিনিস সেট করা, সে যখনই সিমিলার প্রোডাক্ট বা এই জাতীয় প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেবে, সে যেন আমারটার ব্যাপারে কনসিডার করে। এটা হলো কনসিডারেশনের কোর অবজেক্টিভ। তাহলে কনভার্সনের অবজেক্টিভ, কনভার্সন হচ্ছে সরাসরি এখন সেল অফার। অর্থাৎ এরা আমার সম্পর্কে জানে আমি কে, আমি কি করি, এরা আমার সম্পর্কে এটাও জানে যে আমার প্রোডাক্ট অন্যদের চেয়ে কি কি কারণে ভালো, অন্যদের থেকে আমার কি কি কারণে আমারটা এগিয়ে আছে, এটাও তারা জানে। অর্থাৎ এখন আমি তাদেরকে সরাসরি সেল অফার করব। সেল অফার কি? আমি হতে পারে 1টা কিনলে 1টা ফ্রি, অথবা 5 কেজি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, অথবা হতে পারে এখন 10 তারিখের মধ্যে কিনলে এই অফার, অর্থাৎ বিভিন্ন অফার। যেটার একটা উদাহরণ আমরা দিছিলাম গত পর্বে, যে গ্রামীণফোন যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, তখন কিন্তু সে সবাইকে ক্যাম্পেইন করে। বাংলালিংক যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, তখন কিন্তু সে সবাই, গ্রামীণফোনের কাস্টমার, রবির কাস্টমার, এয়ারটেলের কাস্টমার, এবং যারা সিমের আওতায় আসে নাই তাদের কাছেও তারা ক্যাম্পেইন করার জন্য টিভিতে, মিডিয়াতে, সব জায়গায় ক্যাম্পেইন করে। অর্থাৎ এই ক্যাম্পেইনগুলো তাদের র্যান্ডম চলে। কিন্তু যখন তারা এই ধরনের ক্যাম্পেইন থ্রো করে যে আগামী সপ্তাহের মধ্যেই বা আজকে 12টার মধ্যেই 200 টাকা রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক, এখন 200 টাকা রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক, এটা কিন্তু যে গ্রামীণফোনের সিম নেয় নাই তার জন্য এটা তেমন প্রয়োজনীয় না, যে কারণে এটা তাদেরকে টার্গেট করে না। তারা কাকে দেয়? যারা অলরেডি গ্রামীণফোনের কাস্টমার, যে ইউজ করতেছে, যে গ্রামীণফোন সম্পর্কে জানে, যে গ্রামীণফোনের সিমটা রেগুলার ব্যবহার করতেছে, তাকে যদি এখনই অফার দেওয়া হয় যে গ্রামীণফোনের ধরেন একটা টার্গেট নিল যে আমার আগামীকালকের মধ্যে 20 কোটি টাকা ক্যাশ করতে হবে, তো সে এখন একটা অফার দিয়ে দিল যে 200 টাকা রিচার্জ করলে 50 টাকা ক্যাশব্যাক। এখন যদি 1 কোটি লোক 200 টাকার রিচার্জ করে, তার মানে তার কিন্তু 2000 কোটি টাকা চলে আসতেছে, বা 200 কোটি টাকা প্লাস চলে আসতেছে। এখন তার একটা অবজেক্টিভকে মিট আপ করে সে একটা অফার দিল কাদেরকে? যারা গ্রামীণফোনের কাস্টমার। অর্থাৎ এই জায়গাটা কনভার্সন টোটালটা হলো সেল। এই 3টা অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। আমরা এটুকু ক্লিয়ার হইতে পারছি তো? গত সপ্তাহে আলোচনা হয়েছে এবং বেশ কিছু উদাহরণও দেওয়া হয়েছে, প্রেমের উদাহরণ দেওয়া হয়েছে, বাট আমরা জাস্ট রিভিউ করলাম, কারণ এটা একটু জটিল। এটা যতটা ক্লিয়ার হতে পারবো, দেন আমরা সামনে আলোচনাগুলো আরো অনেক ইজি। তাহলে আমরা যখন ক্যাম্পেইন সেট করবো, তো আমরা কিন্তু দেখতেছি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। এইবার আসলে এই 3টার কাজ। আমরা এতক্ষণ দেখলাম আমরা কোন ক্যাম্পেইন যখন থ্রো করব, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন,
এর ভিতরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যে আমি কনসিডারেশনে কি কি ধরনের অ্যাড দিব সেগুলো এখানে থাকতে পারে, সেগুলো আলাদা আলাদা, অ্যাওয়ারনেসে কি কি ধরনের দিব সেটা আলাদা আলাদা থাকতে পারে, সেটা আমরা আলোচনায় যাব। তাহলে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস, এই তিনটা ডিপার্টমেন্ট কেন? এই তিনটা ডিপার্টমেন্ট হচ্ছে, ক্যাম্পেইন হচ্ছে কোন একটি পণ্য বা ব্র্যান্ডের অবজেক্টিভ সামনে রেখে কয়েক ধরনের প্রচারণা করা হয়, এই সকল প্রচারণাকেই ক্যাম্পেইন বলা হয়। এখন হতে পারে যে ধরেন আমরা উদাহরণ দিয়েছিলাম 21শে ফেব্রুয়ারিকে অবজেক্টিভ সামনে রেখে পাঞ্জাবির অ্যাওয়ারনেস করার জন্য একটা পাঞ্জাবির ক্যাম্পেইন করা হবে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে পাঞ্জাবির অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হলো অবজেক্টিভ। অথবা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি যে শাড়ি আছে সেটার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অথবা হতে পারে সেটার একটা মানে কনসিডারেশন ক্যাম্পেইন, হতে পারে সেটার একটা মানে সেল ক্যাম্পেইন। অর্থাৎ এখানে যে কোনো ক্যাম্পেইন হতে পারে, সেই অবজেক্টিভটা কি, সেই অবজেক্টিভটা হলো এক একটা ক্যাম্পেইনের কোর অবজেক্টিভ বলা হয়, এটা ক্যাম্পেইন ওই অবজেক্টিভটা বলা হয় আমাদের এই অ্যাড ম্যানেজারের মধ্যে ক্যাম্পেইন। তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে কয়েকটা অ্যাড সেট থাকতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড সেট তৈরি করা হয়। এটা একটা এক ক্যাম্পেইনের মধ্যে একের অধিক অ্যাড সেট থাকতে পারে। ভিন্ন ভিন্ন অডিয়েন্স কি, যে আমার যে অডিয়েন্স আছে আমি যদি সকল অডিয়েন্সকে একসাথে ম্যাচ করি, ধরেন আমি ঢাকার অডিয়েন্স, চিটাগংয়ের অডিয়েন্স, খুলনার অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্সকে একসাথে প্যাক করে আমি একটা অ্যাড রান করলাম, তাহলে এটা আমি করতে পারি, আমার খরচ হবে, রেজাল্টও কিছু আসবে, কিন্তু কোন এরিয়ার মানুষগুলো আমার কাছ থেকে বেশি কিনতেছে, কোন অডিয়েন্স গুলো আমার কাছ থেকে প্রোডাক্টটা বেশি কিনতেছে, সেটা কিন্তু আমি এখানে আলাদা করার সুযোগ নেই। আমি ধরেন হতে পারে ওমেন এবং মেন দুই ধরনের অডিয়েন্স সবই একসাথে করে ফেলছি। এখন আমার কাছ থেকে ছেলেরা বেশি কিনতেছে নাকি মেয়েরা বেশি কিনতেছে, আমার কাছ থেকে ঢাকার অডিয়েন্স বেশি কিনতেছে না চিটাগংয়ের অডিয়েন্স বেশি কিনতেছে, তাহলে এটা কিন্তু আমার আলাদা করার কোনো সুযোগ নেই। বাট এই আলাদা করার জন্য এখানে একটা অপশন দিচ্ছে অ্যাড সেট, যে আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে কয়েক ধরনের অ্যাড সেট তৈরি করতে পারেন, যে অ্যাড সেট গুলো আপনি এক একটা অডিয়েন্সকে টার্গেট করে সেট করবেন। তাহলে সেই অ্যাডটা থেকে কি পরিমাণ রেজাল্ট আসতেছে সেটা আপনি বুঝতে পারবেন, যে আমার যদি চিটাগং থেকে আমার বেশি পরিমাণ সেল আসে, তাহলে আমি চিটাগংয়ের ক্যাম্পেইনে যদি বাজেট বাড়িয়ে দেই তাহলে আমার সেল খুব বেশি আসবে, আমার আর ঢাকার অডিয়েন্স থেকে যদি কম আসে আমি এটাকে কমাই দিই, কারণ আমার এখানে সেল কম আসতেছে, আমার এখানে খরচ কম করি। আর যেখানে বেশি আসতেছে, যেটা আপনারা 80-20 রোলের যারা অবজেক্টিভটা জানেন তারা বুঝতে পারবেন, যে 80-20 রোলের ভিতরে যে 20% মানুষের কাছ থেকে যদি 80% রেজাল্ট আসে, সে জায়গায় এফোর্টটা বেশি দেওয়া দরকার। ওটা আরেকটা সাবজেক্ট, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না। তাহলে আমার অডিয়েন্সকে আমি ভিন্ন ভিন্ন যখন সেট করবো, তাহলে আমার অডিয়েন্সকে আমি বাছাই করাটা আমার জন্য সহজ হবে, যে আমার সাথে কোন ধরনের কোন ক্যাটাগরির অডিয়েন্স গুলো আমার সাথে বেশি ভালো পারফর্ম করতেছে। এই এক একটা অ্যাড সেটের ভিতরে আবার ভিন্ন ভিন্ন অ্যাড থাকতে পারে, যেটাকে আমরা অ্যাড ক্রিয়েটিভ বলি। সেক্ষেত্রে অডিয়েন্সের ধরন অনুযায়ী আপনি বিভিন্ন রকমের অ্যাড পাবলিশ করবেন। এটা হতে পারে একটা ইমেজ অ্যাড, একটা ভিডিও অ্যাড, হতে পারে একটা টেক্সট অ্যাড, যে সচরাচর আমরা ইমেজ এবং ভিডিও দুটো অ্যাডই বেশি দেই। তাহলে এই ইমেজ অ্যাডের ভিতরে আমি হতে পারে 3টে অ্যাড দিলাম একটা অ্যাড সেট ভিতরে, সেটা 3টাই ইমেজ হতে পারে বা 3 রকমের। তাহলে এই 3টা অ্যাড সেটের ভিতরে অ্যাডের ভিতরে কোন অ্যাডটা থেকে আমার বেশি রেজাল্ট আসতেছে, যদি আমার একটা অ্যাড থেকে বেশি রেজাল্ট আসে তাহলে সেই অ্যাডটাতে আমি খরচ বাড়াই দেবো, বাকিগুলো অফ করে দেবো। অর্থাৎ এটাকে যখন আমি প্ল্যানিংটা করব, তখন আমার কখন কোন জায়গাতে বাজেট বাড়াইতে হবে, কখন কোন জায়গায় বাজেট কমাইতে হবে, কোনটা অফ করতে হবে, কোনটা রানিং রাখতে হবে, এটা বোঝা যাবে যদি আমরা এভাবে প্ল্যানিং করে ক্যাম্পেইনটা করি। আর যদি কোনো প্ল্যানিং ছাড়া আমি একটা অ্যাড একটা সবকিছু দিয়ে দিলাম, তাহলে আমার এখানে কম হোক আর বেশি হোক আমার এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু যখনই আমি একটা প্ল্যানিং করে এভাবে সেট করব, তখন আমি আমার অডিয়েন্স গুলোকে বাছাই করতে পারবো, আমার ক্যাম্পেইনটাকে আমি চেঞ্জ করতে পারবো, যে আমার কোন ধরনের ক্যাম্পেইনটা হিট করতেছে, কোন ধরনের ক্যাম্পেইনটা ফেল করতেছে। অর্থাৎ যেটা হিট করতেছে সেটা আমার উইনিং ক্যাম্পেইন হিসেবে সেই ক্যাম্পেইনটাকে আমি রান করব, আর যেটা আমার উইনিং হচ্ছে না সেটাকে আমি অফ চেঞ্জ করে নতুন করে একটা দিব, অথবা সেটা অফ করে রাখবো। ক্যাম্পেইন, অ্যাড এবং অ্যাড সেট, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস, এইটুকু আমরা ক্লিয়ার হলাম কিনা একটু রিভিউ দেন। জি ভাই, ক্লিয়ার হয়েছে। নতুনদের মধ্যে কে কে আছে একদিন একটু বলেন দেখি কতটুকু বুঝলাম। আর কি
আমাদের অ্যাডের ক্ষেত্রে হলো ক্যাম্পেইন হলো ফার্স্ট স্টেপ। আমরা আর কি যাচাই বাছাই করবো অডিয়েন্সের মধ্যে কোন অডিয়েন্স, কোন এলাকার অডিয়েন্স, কোন বিহেভিয়ার অডিয়েন্স আমাদের এখানে বেশি। তারপর ওইখান থেকে আবার যাচাই বাছাই করে হলো অ্যাড ক্যাম্পেইন এই 2 নম্বর প্রসেসে আমরা যাবো। তারপরে ওইখান থেকে আবার আপনাদের লাস্ট ফিনিশিং সেটা হলো অ্যাড সেটিং। আচ্ছা, ওকে, বুঝলাম, আপনারা বুঝতে পারছেন। আমরা এবার নেক্সটে যাই। তাহলে এটা ছিল একটা অবজেক্টিভ। আরেকটা সুন্দর অবজেক্টিভ আলোচনা হয়েছিল, সেটা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কি? যখন আমরা ক্যাম্পেইন সেট করতে যাই, সেখানে আমাদের একটা অপশন চলে আসে। যেমন আমরা যখন ক্যাম্পেইন সেট করতে যাব, তখন ধরেন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাই রান করলাম। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে কতগুলো অবজেক্টিভ আছে: পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক এবং ইভেন্ট রেসপন্স। ওকে, আমরা এখান থেকে দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। যখন আমরা এটা অফ করে রাখতেছি, তখন বাজেটটা সেট করার অপশন চলে যাচ্ছে কোথায়? অ্যাড সেটে। আর যখন আমরা এটা অন করতেছি, তখন এখানে আমাকে বাজেট অপটিমাইজেশন করার অপশন দিচ্ছে। তাহলে দুটো অপশন এখানে আমরা পাচ্ছি, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তাহলে যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, সেটার আগে আমরা আসি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কি সেটা একটু আবার রিভিউ করি, কারণ এই 3টা কোর পয়েন্ট যেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। যখন আমরা উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে অ্যাড রান করব, তখন আমার অ্যাড বাজেটটা দিতে হচ্ছে কোথায়? অ্যাড সেটে। অর্থাৎ আমি ধরেন 3টে অ্যাড সেট রান করলাম, প্রত্যেকটাতে $10 করে। তাহলে প্রত্যেকটা যেহেতু $10, এখানেও নির্দিষ্ট টাইম পর্যন্ত হতে পারে সেই $10ই খরচ হয়েছে, কিন্তু আমার সেল আসছে 3টা। আবার এখানেও আমার $10 খরচ হয়েছে, কিন্তু সেল আসছে 5টা। আবার এখানেও আমার $10 খরচ হয়েছে, সেল আসছে 2টা। তাহলে এখানে আমার প্রত্যেক সেলে খরচ হলো $5 করে। এখানে আমার প্রতি সেলে খরচ হলো প্রায় ধরেন $2 করে। এখানে আমার খরচ হয়েছে $3 বা $2 প্লাস, $3 প্লাস। অর্থাৎ আমি যেটাতে যেটা সেট করে দিচ্ছি সেটা খরচ হয়ে গেছে, কিন্তু সেল কম বেশি আসছে। যেহেতু এটা আমি ম্যানুয়াল সিস্টেমে দিচ্ছি, আমি অপটিমাইজেশনে দিই না। কিন্তু যখন আমি অপটিমাইজেশন দিয়ে ফেসবুকের কাছে দায়িত্ব দিচ্ছি, যে তাকে বলতেছে, হুজুর আপনার প্ল্যাটফর্ম যেহেতু আমি ব্যবহার করতেছি, আপনি ভালো মানুষ, আপনার উপর আমি দায়িত্ব দিলাম, আমাকে আপনি ভালো বেটার রেজাল্ট এনে দিবেন, অর্থাৎ আমার জন্য যেটা ভালো সেটা আপনি করবেন। তখন ফেসবুকের উপর যখন আমি $30 অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিয়ে ক্যাম্পেইনের মধ্যে $30 সেট করে দিছি, এখানে আমি 3টে অ্যাড সেট করছি। কিন্তু ফেসবুক যখন দেখবে যে আমার যেই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, সেই অ্যাডটার ভিতরে তাই সে খরচ বাড়ায় দিবে, আর যেটার পারফরমেন্স কম হচ্ছে সেটার খরচ কমায় দিবে। অর্থাৎ সেটা ফেসবুক অটোমেটিকলি ডাউনগ্রেড করে দিবে এবং একসময় অফ করে দিবে। এটাতে সে আর খরচ করবে না, কারণ আপনি যেহেতু তাকে দায়িত্ব দিচ্ছেন, এখন সে অপটিমাইজ করতেছে। কারণ তার কাছে তো মেশিন লার্নিং যে ম্যানেজমেন্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সবকিছু তো তার কাছেই। অতএব সে দেখবে কোন অডিয়েন্স, কোন এরিয়ার অডিয়েন্স, কোন জায়গার অডিয়েন্স গুলো আলটিমেটলি আপনার প্রোডাক্টটা চুজ করতেছে, কোন ধরনের অডিয়েন্স গুলো চুজ করতেছে, সেই অ্যাডটা এবং কোন অ্যাডটাকে বেশি পছন্দ করতেছে। আপনি দেখেন 3টে অ্যাড দিচ্ছেন, তাহলে 3টে অ্যাডের মধ্যে কোন অ্যাডটা মানে পাবলিক বেশি লাইক করতেছে, পাবলিক বেশি কমেন্ট করতেছে, পাবলিক বেশি যেটাকে মানে ওটাকে হয়তো ক্লিক করতেছে, এইটা দেখে ফেসবুক নিজে থেকে অটোমেটিকলি আপনার সেটার খরচ বাড়াই দিবে, সেখানে ইনভেস্ট করবে। অর্থাৎ সেখানে ইনভেস্ট করবে এবং সেখান থেকে আপনার বেটার রেজাল্ট এনে দিবে। আর যেটার রেসপন্স কম হচ্ছে, যেটার ক্রিয়েটিভটা ভালো হয় নাই বা পাবলিক পছন্দ করতেছে না, সেটাতে সে খরচ কম করবে এবং সেটা একসময় অফ করে দিকে নিয়ে যাবে। এটা হলো ফেসবুকের টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, মেশিন লার্নিং ব্যবহার করে আপনাকে বেটার একটা রেজাল্ট নিয়ে আসবে, এনে দিবে। তাহলে এটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দিব, তখন এই কাজটা করবে। এটাকে আমরা বুঝতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি। অর্থাৎ ফেসবুক যেহেতু ফেসবুকের কাছে সকল কারিশমা, আমরা যারা কম টাকায় খরচ বেশি রেজাল্ট চাই, অর্থাৎ তেল কম ভাজা মচমচে,
তাদের জন্য এটা ঠিক আছে, বাট যারা টাকা বেশি তারা অনেক রকমের ক্যাম্পেইন সেট করতে পারবে। এখন আসেন, এখানে দুটো অপশন আছে, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে আমি প্রতিদিন কি কত ডলার খরচ করতে চাই, সেটা তো ডেইলি বাজেট, আমরা বুঝতেই পারলাম। লাইফ টাইম বাজেট হলো, লাইফ টাইম হচ্ছে আমি একটা ক্যাম্পেইনের লাইফ টাইম কত দিই। অর্থাৎ ধরেন আমি যখন এখানে ডেইলি বাজেট দেবো, তখন এখানে যদি আমি নেক্সটে যাই, আমার কিন্তু এখানে একদিনের ডেটেই শো করতেছে। অর্থাৎ এটা প্রতিদিন যতদিন একটা চলবে, আমি যতদিন অফ না করতেছি ততদিন এটা $5 করে পার ডে কাটবে, এবং $5 ভিতরে সে সবচেয়ে ভালো আউটপুট যেটা সেটা এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখনই আমি এখানে লাইফ টাইম বাজেট দেব, তখন কিন্তু এখানে গেলেই সে কিন্তু আমাকে অপশন দিচ্ছে যে আপনার এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি চালু রাখতে চান, অর্থাৎ আপনার অ্যাডের লাইফ টাইম কতদিন। তখন সেখানে আমি অ্যাডের লাইফ টাইমটা সেট করে দিলে সেটাকে ম্যাচ করে সে ওই দিন পর্যন্ত অ্যাডটা কন্টিনিউ করবে, ওই দিনের পরে অ্যাডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং আপনি যে টাকা দিছিলেন সেই টাকার ভিতরে আপনার ওই দিনের মধ্যে আপনার নির্দিষ্ট যে এস্টিমেটেড অডিয়েন্স গুলো সে দেখাচ্ছে, যে আপনি যেখানে একটা শো করতেছে এই পরিমাণ অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটাকে সে নিয়ে যাবে, এবং সেখানে সে দেখাবে, সেখান থেকে রিচ করবে, ইমপ্রেশন করবে, এগুলো সে করবে। এগুলো নিয়ে আমরা যদি আলোচনা নেক্সট করবো এটা গিয়ে। এটার জন্য কি কোনো আদর্শ পরিমাপ আছে যে ফেসবুকে অ্যালগরিদম যে প্রতিদিন $5 করলে ভালো হয়, $10 করলে ফেসবুকে অ্যালগরিদম নেই ভালো হয়? না, এই দুটাই আপনার, একটা হলো যে ডেইলি বাজেট, যে একটা হলো ধরেন আবার শর্ট টাইম। ডেইলি বাজেটটা করা হয় মূলত ইসের জন্য, যে আমার আজকে কিছু ক্যাম্পেইন টাকা দরকার, আজকে কিছু সেল করা দরকার। ধরেন আপনার কোন একটা প্রোডাক্ট স্টকে আছে, যে প্রোডাক্টের স্টকটা আপনার হয়তো আজকেই খালি করা দরকার, বিশেষ ডিসকাউন্ট সেল। আপনার এই ক্যাম্পেইনটা রান করা হবে টোটালি, ধরেন আপনার রেগুলার কিছু কাস্টমার আছে, এই যে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে কনসিডারেশন। ধরেন আপনার প্রোডাক্ট কিছু স্টকে আছে, এখন আপনার চিন্তা করলেন যে আমার আজকে দিনের মধ্যে এতগুলো সেল দরকার, তাহলে কারা আমার নিয়মিত কাস্টমার, ওই যে তারা আমার নিয়মিত কাস্টমার। তাহলে একটার সাথে একটা ফ্রি অফার দিয়ে অথবা একটা বিশেষ অফার দিয়া আমি তাদেরকে ডেইলি বাজেট একদিনে একটা ক্যাম্পেইন রান করে দিলাম। তাহলে যে লোকগুলো আমার সম্পর্কে জানে তাদেরকে আমি $5 বা $10 ভিতরে আমি কিছু সেল উঠে নিয়ে আসলাম। অর্থাৎ এগুলো হচ্ছে নির্ভর করবে আমার প্রোডাক্টটা কিরকম, আমার সার্ভিসটা কি, আমার অবজেক্টিভ কি, সেটার উপরে ম্যাচ করে আপনি এটাকে ডিজাইন করবেন। বুঝতে পারছি? আর যখন কোনো ক্যাম্পেইন নতুন হয়, এভারগ্রিন ক্যাম্পেইন যেটাকে বলা হয়, যে আপনার এটা আমি নতুন আসছি, আগামী 1 মাসের জন্য আমি সবার কাছে পরিচিত হব, এই 1 মাস আমি টোটাল একটা বাজেট সেট করে দিলাম যে 1 মাসের মধ্যে আমার বাজেট $100, এই $100 ভিতরে আমি এতগুলো লোকের কাছে পৌঁছাতে চাই, আমার পরিচিতি করতে চাই, তখন সে 1 মাস অটোমেটিক চলতে থাকবে। অর্থাৎ এটা নির্ভর করবে আমার অবজেক্টিভ কি, সেটার উপরে বেস করে এটা করা হয়। বুঝতে পারছি? জি স্যার, জি। ওকে, তাহলে এখানে আমরা কতটুকু করতে পারতেছি, এখানে আমরা ধরেন ক্যাম্পেইনের নাম দিব, তাহলে আমরা এখানে ডেইলি অ্যাড সেট করে যখন আমরা নেক্সটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তাহলে অডিয়েন্সটা তো আমরা অডিয়েন্স ম্যানেজারে দেখছি, যে অডিয়েন্স গুলো আমি আগে থেকে সেভ করে রাখবো সেগুলো এখানে শো করবে। সেই অডিয়েন্স গুলোকে সিলেক্ট করে দিলে আমার এখানে অ্যাডের জন্য অডিয়েন্স গুলো নিয়ে নিবে, এবং সেই অডিয়েন্স গুলোকে দিয়ে আমি অ্যাড রান করতে পারবো। পাশাপাশি অডিয়েন্স গুলো চাইলে আমি এখান থেকে আবার এডিট করতে পারবো, অর্থাৎ আমি যে আগের অডিয়েন্স গুলো সেট করছিলাম সেই অডিয়েন্স গুলো যদি আমার কাস্টমাইজ করা দরকার হয়, আবার আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখানে একটা অপশন আমরা আলোচনা করছিলাম যে অ্যাড সেটের ভিতরে কি কি থাকে, তার ভিতরে এখানে আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টে আমি অ্যাডটা কোথায় কোথায় দেখাতে চাই সেটা আমি এখান থেকে কাস্টমাইজ করে সিলেকশন করে দিতে পারবো। আমি অ্যাডটা যদি শুধুমাত্র ফেসবুকের নিউজ ফিডে দেখাতে চাই, তাহলে আমি বাকি সবগুলোকে অফ করে দেবো, শুধু ফেসবুক রাখবো, এবং এখান থেকে আমি কোন কোন জিনিস জায়গায় দেখাতে চাই, যে ফেসবুকের নিউজ ফিডে দেখাবো, আমি মার্কেট প্লেসে দেখাবো, ভিডিও অ্যাড যে হয় সেটার ফিডে দেখাবো, তারপরে ইনস্টাগ্রামে আমি দেখাবো কিনা, যদি না হয় এগুলো আমি অফ করে দিতে পারি। তারপরে সার্চ, যে ফেসবুকে যে সার্চ করে আপনারা, যে আমরা ফেসবুকে সার্চ করি বারে জানি পারি, এটা পোস্ট এনগেজমেন্ট আমরা যেটা সেট করছি, ওকে ডান, আমরা নেক্সট দিলাম। এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েটিভটাকে সেট করব, যে আমরা অ্যাডটা কোথায় দেখাতে চাই, আমরা এখানে ইনস্টাগ্রামে দেখাবো নাকি শুধু ফেসবুকে দেখাবো, এটা আমরা সিলেক্ট করব। এখানে এসে আমরা অ্যাডগুলোকে ডিজাইন করতে পারবো, এটা আমরা আসতেছি। তার আগে আমরা এখান থেকে আরেকটু ঘুরে আসি, অর্থাৎ আমরা কোর যেটা ছিলাম সেটা হলো বাজেট অপটিমাইজেশন। তাহলে বাজেট অপটিমাইজেশনটার পরে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হলো এখানে 3টা বা 4টা অপশন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যেমন ধরেন আমরা আবার ব্যাকে যাই,
এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে। ক্যাম্পেইন দেখা বিট যাচ্ছে। স্ট্র্যাটেজিতে আমরা এখানে লয়ার কস্ট এটাই কিন্তু আমরা সবসময় বেশি দিব, লোয়েস্ট কস্ট গুলো আমরা বেশি দিব, অর্থাৎ এটাকে আমরা সবাই বেশি ব্যবহার করি। বাট এখানে আরো তিনটা অপশন আছে, দুটো অপশন আছে এখানে। একটা আছে কস্ট ক্যাপ, আরেকটা আছে বিট ক্যাপ। তাহলে কস্ট ক্যাপ এবং বিট ক্যাপ কি, আমি জাস্ট একটু বেসিক ধারণা দেই, এটা অনেক অ্যাডভান্সের ভিতরে, এগুলো আপাতত ভুলেও যাবেন, আমরা বেশিরভাগ শুধু এটাই প্র্যাকটিস করবো, এটা আলোচনা করা দরকার নাই। তারপর একটু বলে রাখি, আমরা লয়ার কস্টেই বেশি ব্যবহার করব, বাট ওটা ব্যবহার করব কখন? যেমন কস্ট ক্যাপ। কস্ট ক্যাপ হচ্ছে আপনি ফেসবুককে একটা বাজেট সেট করে দিতে পারেন যে আমার এই ক্যাম্পেইনের জন্য বাজেট এত টাকা, অর্থাৎ যেটা আপনি সেট করে দিলেন যে $500, কিন্তু প্রত্যেকটা সেলের জন্য বা প্রত্যেকটা ক্লিকের জন্য বা প্রত্যেকটা লাইকের জন্য, অর্থাৎ আপনি যেই অবজেক্টিভ সেট করবেন সেটার জন্য আমি $1 বেশি খরচ করতে চাই না, অথবা $10 বেশি খরচ করতে চাই না। আমরা এখানে উদাহরণস্বরূপ $10 দেখতেছি আর কি, ধরে যে প্রত্যেকটা সেলের জন্য যে আলটিমেটলি আমার ওয়েবসাইটে যাবে এবং আলটিমেটলি সেল করবে, পারচেস করবে, তার জন্য আমি $10 বেশি টাকা আপনাকে দিতে পারবো না স্যার, হুজুর আপনাকে আমি এর বেশি দিতে পারবো না, কিন্তু আমার বাজেট $100, $100 ভিতরে আপনি সেল এনে দিবেন। তো ফেসবুক তার মেশিন লার্নিং ব্যবহার করে আপনার যদি অ্যাড ক্রিয়েটিভ ভালো হয়, আপনার যদি সোশ্যাল প্রুফ ভালো থাকে, তাহলে সে সর্বোচ্চ বেটার রেজাল্ট আপনাকে এনে দিবে। হতে পারে কোনো সেল $2 সে এনে দিবে। যদি $2 এনে দেয়, আপনি যদি সর্বোচ্চ বাজেট করছেন $10, টাকা দিচ্ছেন তাকে 100 বা $100, তাহলে সে $2 করে যদি খরচ করে আনতে পারে, তাহলে 50টা সেলে আপনাকে এনে দিবে। সে $2 আনতে পারে, $4 খরচ করতে পারে, $8 খরচ করতে পারে, $10 পার্সেলে খরচ করতে পারে। কিন্তু যদি এমন হয় যে $12 হলেও আরেকটা সেল আনা যাবে, তখন সে আর এটা দিয়ে সেল আনবে না, যদি আপনি এটা $10 মধ্যে তার এটা কস্ট ক্যাপ সেট করে দেন। অর্থাৎ আপনি যে অবজেক্টিভটা সেট করবেন সেই অবজেক্টিভের ভিতরে সে এই পরিমাণ সেল নিয়ে আসবে। অর্থাৎ যখনই ধরেন আপনার $10 সেট করে দিয়েছেন, এখন যদি আপনার ধরেন বাজেট শেষ হয়ে $90 শেষ, $91 শেষ হয়ে গেছে, অথবা $92 শেষ হয়ে গেছে, আছে কয় ডলার? হ্যালো, $8-9 $8 আছে। ধরেন আপনি $92 শেষ, $8 আছে, তাহলে অ্যাডটা অটোমেটিক বন্ধ করে দেবে। সে চাইলে কিন্তু $2 একটা অ্যাড হয়তো আসতে পারে, কিন্তু একটা রান করবে না, কারণ যদি $10 খরচ হয়, তাহলে তো সে একটা আনতে পারবে না, তার আপনার তো বেশি খরচ হয়ে যাবে। কিন্তু ফেসবুককে আপনি তো এটা মাইন্ড সেট করে দিচ্ছেন, বা আপনার ওখানে মেশিনে সেট করে দিচ্ছেন যে আমি $10 বেশি খরচ দিতে পারবো না। যখনই আপনার $100 আপনার বাজেট সেট করছেন, তখন আপনার ধরেন $92 শেষ হওয়ার পরই আপনার একটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অথবা $91 শেষ হলে একটা বন্ধ হয়ে যাবে। তাহলে কস্ট ক্যাপকে আমি জাস্ট বেসিক বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারছি তো এটুকু? এটা সেল হয়েছে কিনা এটা ফেসবুক কিভাবে বুঝবে? হ্যালো, সেলটা কি কনফার্ম হলো কিনা এটা ফেসবুক বুঝতে পারবে? এটা টোটালি সেল কনফার্ম হলো কিনা এটা টোটালি ফেসবুকও বুঝবে, কারণ আপনার ওই ইসের যদি আপনি দেন মানে ট্রাফিক অ্যাড দেন, তখন তো লিঙ্ক হলো কিনা, ক্লিক করলো কিনা সেটা তো সে বুঝবে, ক্লিক হলেই টাকা কাটবে। আরেকটা হলো ধরেন আপনি যদি সেল দেন যে আমি শুধু সেল কনভার্সন অ্যাপ, তখন ফেসবুক আপনার লাস্ট বর্ডারে যেই হবে মানে অ্যাড টু কার্ডে গিয়ে চেক আউট হবে, সেই জায়গার পেজের সাথে এটা কনফিগার, এগুলো অনেক অ্যাডভান্স আলোচনা, আমি এই জন্য ডিটেলস যাই নাই, এটা ওই জায়গার সাথে কাজ করবে। তখন জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ ফেসবুকে এই ধরনের ক্যাম্পেইনও করা যায় যে আপনার বাজেট কস্ট ক্যাপ করে দিলে সেই অনুপাতে আপনার বাজেট করবে। আচ্ছা ঠিক আছে, এইটা অ্যাডভান্স আলোচনা, এটা আমরা এটার মধ্যে না করি, আমরা শুধু লয়ার কস্টের মধ্যে থাকি, এটুকুই প্র্যাকটিস করি, আর এটা আমরা পরে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখানে গেলাম, তার মানে এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি যে বাজেট অপটিমাইজেশনটা কি। জি আমরা তিনটা জিনিস আজকে বুঝলাম, অ্যাড ম্যানেজার কি, তারপরে বুঝলাম আবার রিভিউ করলাম যে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড কি, এবং অ্যাড অপটিমাইজেশন কি। আমরা এই তিনটা জিনিস বুঝি, এর বাইরে আমরা আপাতত আজকে আলোচনার ভিতরে যাব না, বাট আমরা অন্য কিছু আলোচনা করি। ভাই একটা কথা ছিল, জি, ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেট একাধিক অ্যাড করা যায়, এটা যদি একটু লাইভ প্র্যাকটিস দেখাইতেন মনে হয় সবার জন্য ভালো হতো।
আচ্ছা, লাইভ প্র্যাকটিস ধরেন আমরা এখানে দেখাই। আমরা তো এখানে অ্যাড রান করবো না, ডেমোই দেখতেছি আর কি। জি জি। তাহলে আমরা এখানে একটা ক্যাম্পেইন ডিজাইন করলাম, ধরেন ক্যাম্পেইনটার নাম দিলাম ক্লাস 10। তারপর আমরা এটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, বাজেট অপটিমাইজেশন আমরা টোটাল ধরেন ডেইলি বাজেট দিলাম $5 বা $10 বা $20 দিলাম। তাহলে আমরা অ্যাড সেট করলাম ধরেন ক্লাস 10 অ্যাড সেট। আমরা বাজেট সেট করছি, এখান থেকে আমরা অডিয়েন্স, এটা অবশ্য একটা বিগ অডিয়েন্স সেট করা আছে, এটা একটু কমাইতে বলতেছে। এখানে মানে ডেটটা মনে হয় বেশি দেওয়া আছে, এজন্য মনে হয় ডেটটা দেখি। ওকে, বাংলাদেশ এটা গেল, আমরা এখান থেকে কিছু জিনিস কমাই দেই। ওকে, আচ্ছা ওকে, আমরা এটা যাই। তারপরে ধরেন আমরা এখান থেকে দিলাম শুধু ধরেন ফেসবুক দিয়ে আমরা নেক্সটে যাই। এখানে আমরা অ্যাডটা সিলেক্ট করি, যেমন আমরা যদি নতুন অ্যাড তৈরি করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা অ্যাডটা ক্রিয়েট করতে পারবো। অথবা আমি যদি ভিডিও দিতে চাই, ভিডিও অথবা মিডিয়া দিয়ে এখানে মিডিয়াতে ক্লিক করলে আমার নিয়ে যাবে কোন কোন ধরনের ছবি আমি দিতে চাই। এখান থেকে আমি ছবি দিলাম। এই ছবিটা অবশ্যই অপটিমাইজ যেন হয়, যেমন যেই যেই প্লেসমেন্টে ছবিটা শো করবে সেখানে যে আপনার পূর্ণাঙ্গ লেখাটা থাকে। যদি আমরা এটা ডেমো নিতেছি, বাট এখানে যত কম লেখা দেওয়া যায়, পিকচারে যত কম লেখা দেওয়া যায়, ধরেন আমি একটু ব্যাগে যাই, এটা যত কম লেখা দেওয়া যায় আপনার অ্যাড তত বেশি ভালো। বাট অ্যাডের লেখা দিতে হবে বডি বা ক্যাপশনে। তাহলে ধরুন আমরা একটা ইমেজ দিয়ে অ্যাড রান করলাম, এটা দিলাম প্রাইমারি টেক্সট। আমরা অ্যাডের প্রাইমারি টেক্সট হিসেবে কি দিতে চাই যে নিচে এখানে শো করবে সাথে সাথে, ধরুন আমরা এটা দিলাম টেক্সট হিসাবে, টেক্সট ক্লাস 10 টেক্সট। এখানে আমরা যে লেখাটা লিখতেছি আপনি খেয়াল করে দেখেন এই জায়গায় লেখাটা শো করতেছে, এই যে উপরে রাহাবার আইটি তার নিচে লেখাটা শো করতেছে, অর্থাৎ অ্যাডটা এইভাবে ফেসবুকে শো হবে, সেটা এখানে আমাকে প্রিভিউতে দেখাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি লেখা বেশি দেই, বেশি তো এখানে আসবে, বাট নির্দিষ্ট একটা পরে আর আসবে না, এই জন্য বেশি লেখা এখানে দেওয়া যাবে না। সর্বোচ্চ 2 লাইনের মধ্যেই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখানে লিখে দিতে হবে। আমরা যখন অ্যাড ক্রিয়েটিভ নিয়ে কথা বলবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে কি ধরনের কন্টেন্ট কোথায় সেট করতে হবে। সে ধরনের কন্টেন্ট গুলো আমরা সেখানে সেট করব। যেমন কিন্তু কল টু অ্যাকশন বাটন, যে আমি কি ধরনের বাটন সেট করতে চাই, যেমন লার্ন মোর দিলে এই যে এখানে একটা বাটন শো করতেছে যে এই অ্যাডটা এভাবে শো হবে। এখানে ধরেন হেডিং লেখা থাকলো, এখানে একটা প্রশ্ন লেখা থাকলো, লার্ন মোরে ক্লিক করলে তাকে লার্ন মোরে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যদি দিই তাহলে ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যাবে, আমি যদি কোনো একটা লিঙ্ক দিই তাহলে সেই লিঙ্কে নিয়ে যাবে। অর্থাৎ এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস হেডিং এখানে চলে আসছে। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা আপাতত শুধু কয়েকটা অপশন দেখি যেগুলো আজকে আমাদের দেখার ধরেন আমরা এখানে একটা আমরা সেট করলাম, এটা আমি পাবলিশ করতেছি না, আমি ব্যাগে যাচ্ছি, বা ব্যাগে না, এটা আমি কেটে দিচ্ছি। অর্থাৎ এখানে আমার একটা অ্যাড সেট হয়ে আছে। ধরেন এটা আমরা কি 1 মিনিট, এই যে ক্লাস 10
তাহলে আমরা এটা আগের ক্যাম্পেইনের নাম কি দিয়েছিলাম, এই যে ক্লাস 10। ক্লাস 10 একটা অবজেক্ট ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ভিতরে যদি আমরা এটাতে ঢুকি, এটার ভিতরে আছে একটা অ্যাড সেট, আরেকটা আছে আগের, আমরা এটা ডিলিট করে দিই। ওকে, এবং ক্লাস 10 অ্যাড সেটের ভিতরে আছে একটা অ্যাড, আমরা এই অ্যাডের নামটা দিই নাই, এটার নামটা একটু দিয়ে দিই, অ্যাড 1। ওকে, তাহলে অ্যাড 1 নামে আছে। এখন যদি আমি এখানে এই অ্যাডটা চাইলে ডুপ্লিকেট করতে পারবো, অর্থাৎ আমি যদি সিমিলার খালি এটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ডুপ্লিকেট দিলে আমার এখানে বাকি ক্যাম্পেইন এক্সিস্টিং যা যা আছে আমি সব ঠিক রেখেও এটা চেঞ্জ করতে পারি, পরে আমি এটা এডিট করে দিব। ওকে, এখান থেকে আমি মিডিয়াটা আবার চেঞ্জ করে নতুন একটা মিডিয়া, এটার নাম দিলাম অ্যাড 2। তাহলে এটাও ধরুন আমার একটা অ্যাড সেট হয়ে গেল, অর্থাৎ এখানে দুইটা অ্যাড, কিন্তু অ্যাড সেট কটা? একটা। আমি চাইলে এটার ভিতরে আবার নতুন করে অ্যাড সেট আমি ডুপ্লিকেট করে আমি নতুন করে অ্যাড সেট তৈরি করতে পারবো। এখানে আমি অডিয়েন্স চেঞ্জ করে দিতে পারি, যে আগের অডিয়েন্স দিছি একটা, এখন আমি অডিয়েন্স আরেকটা দিতে পারি। আমার 4-5টা অডিয়েন্স আমি সেট করলাম, এক একজনকে আমি এক একটা অ্যাডের জন্য রেডি করব। তাহলে আমার এটা হলো নতুন অ্যাড সেট, আমি নামটা চেঞ্জ করে দিই অ্যাড সেট 2। ওকে, তাহলে এটা হলো আমার অ্যাড সেট 1। ওকে, এটা হলো আমার অ্যাড সেট 1, এটা হলো অ্যাড সেট 2। তাহলে আমার অ্যাড সেট 1 এর মধ্যে কয়টা অ্যাড আছে? এখন চলে আসছে, যদি আমি ডুপ্লিকেট করছি 4টা অ্যাড চলে আসছে, আমি এটা কমাই দিতেছি। ওকে, অ্যাড সেট 1 এটাতে 4টা আছে, অ্যাড সেট 2 এটাতে 4টা আছে। তাহলে ওকে, ধরুন আমি 2টা অ্যাড এখান থেকে অফ করে দিই। ওকে, অ্যাড সেট 2 এবং অ্যাড সেট 1। তাহলে আমার ক্যাম্পেইন কটা? ক্যাম্পেইন হচ্ছে ক্লাস 10 নামে একটা ক্যাম্পেইন, এটার ভিতরে আমার অ্যাড সেট আছে 2টা, এবং প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে আমার 2টা করে অ্যাড আছে। এখন আমার কোন অ্যাডটাতে রেজাল্ট কেমন আসতেছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। কিরকম ভাবে দেখতে পারবো? যেমন আমরা যদি একটা রানিং অ্যাডে যাই, ধরেন যে আমার কোন অ্যাডটার কি পরিমাণ রেজাল্ট আসতেছে সেটা আমার এখান থেকে আমি দেখতে পাবো, যে আমার রিচ কেমন হচ্ছে, ইমপ্রেশন কেমন হচ্ছে। অর্থাৎ রিচ হচ্ছে একটা অ্যাড যখন আমি রান করব তখন এটা কতজন মানুষের সামনে দিয়ে গেল, অর্থাৎ কতজন মানুষ দেখলো, সেটা হচ্ছে রিচ। এবং ইমপ্রেশন হচ্ছে একটা অ্যাড কতজন মানুষ কতবার দেখলো। যেমন এখানে 10,124 জন মানুষ এই অ্যাডটা দেখছে, কিন্তু ইমপ্রেশন হচ্ছে 11,227। অর্থাৎ একবার করে তো সবাই দেখছেই, কেউ কেউ আছে এটা 2বারে দেখছে। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে? আমরা যদি আরেকটা অপশন আছে, এটা আমরা এখান থেকে ইমপ্রেশন এবং ফ্রিকোয়েন্সি দেখলে আমরা এখান থেকে পাবো। সেগুলো রিপোর্টিং এ দেখবো, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি দেখতে পারবো যে আমার কোন অ্যাডটা কি পরিমাণ চলতেছে, কোনটা ভালো চলতেছে, কোনটা খারাপ চলতেছে। যেটা ভালো চলতেছে সেটা আমি রান রাখবো, যেটা খারাপ চলছে সেটা আমি অফ করে দেবো। এভাবে অ্যাড সেট এবং ক্যাম্পেইন এগুলো আমরা এভাবে ডিজাইন অপটিমাইজ করতে পারবো। এখন অ্যাড সেট, ক্যাম্পেইন এবং এইটুকু তো আমরা বুঝতে পারছি। জি ভাই। ওকে, এটা কাজ খুব সহজ, জাস্ট আগে প্ল্যানিং করে রাখলে সব ইজি, শর্টকাটই করা যাবে। জাস্ট আগে প্ল্যানিং করতে হবে যে আমি কোন একটা ক্যাম্পেইন ডিজাইন করব, সেই ক্যাম্পেইনের মধ্যে আমার কয়টা অ্যাড সেট থাকবে, কয়টা অ্যাড সেটের মধ্যে কয়টা অ্যাড থাকবে, সেটার অ্যাড ক্রিয়েটিভ কি হবে,
সেগুলো আগে থেকে সব ডিজাইন করে রেখে দিলে জাস্ট এখানে শুধু জায়গায় জায়গায় কোনটা কোনটা বলবে সেটা বসায় দেওয়া। আমরা যখন ক্যাম্পেইনের মধ্যে যাব তখন হয়তো আমরা পরবর্তী একটা ক্লাসে ট্রাফিক অ্যাড কি মানে কোনটায় কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটা পর্বে আলোচনা করব। ওকে, এবার আমরা ধরেন আরেকটা আলোচনা আপনাদের সাথে করি যে আমরা অ্যাড দিলাম, ওকে আমার অ্যাডটা রান করে ফেললাম, ডান। কিন্তু আমি যে অডিয়েন্সকে টার্গেট করছি, ধরেন এখানে একটা অডিয়েন্স মানে 3টা কোম্পানি, ধরেন অডিয়েন্স আপনি একা, আপনার নাম ধরেন আব্দুর রহমান, বয়স 25, টি শার্ট পছন্দ করেন, আপনি বার্গারও পছন্দ করেন, আপনি মধুও পছন্দ করেন, আপনি ব্রাজিলের খেলা দেখেন, ব্রাজিলের টি শার্ট পছন্দ করেন, বা আপনি বার্সেলোনার খেলা দেখেন, বার্সেলোনার টি শার্ট পছন্দ করেন, আপনি এনিথিং যেগুলো টি শার্ট পছন্দ করেন, বার্গার পছন্দ করেন। এখন একটা কোম্পানি অ্যাড রান করলো টি শার্টের, যে টার্গেটে সেট করলো বয়স 20 থেকে 25, অবস্থান বাংলাদেশ, বার্গার পছন্দ করে, ধরেন বার্গার কোম্পানি, তাহলে সে টার্গেটের মধ্যে কি আপনি পড়ে গেছেন না? হ্যালো, জি ভাই, জি জি ভাইয়া। এখন আরেকটা কোম্পানি অ্যাড রান করলো টি শার্ট বিক্রি করে, তার টার্গেট তার হলো 20 থেকে 25, আপনার সে টার্গেট করছে 25 থেকে 35, অবস্থান বাংলাদেশ, টি শার্ট, কিন্তু আপনি তো 25 বছর, তাহলে আপনি তো এটার মধ্যে পড়ে গেছে। জি ভাই। ধরেন জি ভাই। এখানেও যে রান করছে আপনার বয়সের সাথে পড়ে গেছেন, অর্থাৎ ধরেন এখানে 40 দেখাচ্ছে বাট কম। এই 3টা কোম্পানি আপনাকে টার্গেট করছে। এরকম তো 100 কোম্পানি আছে, 100 কোম্পানি আপনাকে টার্গেট করছে, তাহলে আপনার ফেসবুক এখন একটা বিপদে পড়ে গেছে না? আপনার কোন অ্যাডটা আপনাকে দেখাবে? দেখাবে। সারাদিন যদি আপনাকে অ্যাড দেখায় তাহলে আপনি কি ফেসবুকে ঢুকবেন? জি না, জি জি। না। সমস্যা। মানে আপনি যদি ফেসবুকে ঢুকলেই দেখেন সারাক্ষণ অ্যাড, আপনার বন্ধু বান্ধবের কোনো নিউজ আপনার নিউজ ফিডে আসে না, তাহলে আপনি কি বলবেন যে কই আসলাম, ফেসবুকে আসলাম কেন আর করতেছি কি? জি জি ভাই। কারণ ফেসবুক তো বিপদে পড়ে গেছে যে আমাকে তো 100 লোক দায়িত্ব দিলে আর দেখানোর জন্য আমি এখন কারে দেখাবো, ঠিক কিনা? জি জি। এখন কি করবো জি, বলুন তো? কারো উপায় আছে জানা? জি না। যে বেশি পে Facebook- করবে তাকে কি দেখাবে না এরকম কিছু? যে বেশি পে করবে মানে টাকা বেশি খরচ করবে, এখানে বিড হবে। আচ্ছা, এখানে 3টা জিনিস ফেসবুক ক্যালকুলেশনে নিবে, 3টা বিষয়কে ফেসবুক ক্যালকুলেশনে নিয়ে এই একটা শো করবে। একটা হলো বিট স্টাডি, মানে অ্যাডভার্টাইজার যারা আছে যে 100 বা 3 জন বা 5 জন যতজন, তাদের মধ্যে বিট স্ট্র্যাটেজিতে কার মানে বাজেট বেশি, বাজেটটাকে বেশি দিছে সেটা একটা প্রায়োরিটিতে, মানে 3টা জিনিসকে প্যারামিটার করে সে দেখাবে। সে কিন্তু একটাকে দেখাবে না যে আপনি টাকা দিলেন আর দেখাবে তা দেখবে না, বাট এটা একটা পয়েন্ট, এখানে ভ্যালুতে একটা পয়েন্ট যুক্ত করবে, অর্থাৎ যার টাকা বেশি সে একটু এগিয়ে থাকবে পয়েন্টে। আপনি ধরেন দিলেন $50, কিন্তু আরেকজন দিচ্ছে $60, আরেকজন দিচ্ছে $80, আরেকজন দিচ্ছে $100, তাহলে যে $100 দিছে সে এই অ্যাডটা দেখানোর প্রতিযোগিতায় অন্যদের চাইতে একটু এগিয়ে আছে, কিন্তু ফেসবুক জি। এখন কিন্তু দেখানোর সিদ্ধান্ত নেয় নাই, অন্যদের চেয়ে একটু এগিয়ে আছে। এরপরে দেখবে এস্টিমেটেড অ্যাকশন রেট, অর্থাৎ ফেসবুক প্রথমেই একটা অ্যাড যখন দেবে 500 অডিয়েন্সের কাছে সে প্রথমে পাঠাবে, মানে এটাকে অ্যানালাইসিস করার জন্য, মেশিন লার্নিং এর মধ্যে দিয়ে এটাকে অ্যানালাইসিস করার জন্য যে এই অ্যাডটা কি পাবলিকের রেসপন্স কেমন, নেগেটিভ না পজিটিভ, এইটাকে সে যাচাই করার জন্য সে প্রথমে 500 লোকের কাছে পাঠাই দিবে সবার অ্যাড, অর্থাৎ ফেসবুকের কাছে তো কোটি কোটি লোক, তাই না? তাহলে জি। 5 দিকে 100 দিকে যদি 100 জনের কাছে পাঠায় দেয়, 500 জনের কাছে পাঠায় দেয়, তাহলে তো কারোর সাথে কারো অ্যাডের প্রতিযোগিতা লাগতেছে না। এখন লাগবে কখন? এই 500 যখন ওভার হয়ে যাবে এরপরে প্রতিযোগিতার রাস্তায় ঢোকা শুরু হবে। তাহলে এই 500-র ভিতরে এস্টিমেটেড রেট মানে অ্যাকশন রেট, কারটা বেশি, কার পোস্টে বেশি লাইক করতেছে, কারটা কমেন্ট করতেছে, কারটায় বেশি রেসপন্স আসতেছে, এটা যার যত বেশি সে আবার যে একটু এগিয়ে থাকবে। বুঝতে পারছি? জি ভাই, জি। এরপরে এইটাকে ম্যাচ করে আপনার একটা ইউজার ভ্যালু তারা ক্রিয়েট করে, যে আপনার অ্যাডের কপি কেমন, অ্যাড ডিজাইন কেমন, পাবলিকের রেসপন্স কেমন, এটাকে ম্যাচ করে তারা যেটাতে দেখবে যে
পয়েন্ট বেশি আছে, যেটার পয়েন্ট ভ্যালু থাকবে বেশি আছে, সেটাকে সবার আগে শো করবে, সেটাকে সবার আগে আপনার সামনে নিয়ে আসবে। যে আপনি যে তিনজন আপনাকে টার্গেট করছে, আপনার কাছে সর্বপ্রথম যদি ধরেন বার্গার যে দিচ্ছিস, তার যদি বাজেট এবং এস্টিমেটেড এই যে অ্যাকশন রেট, যেটা পাবলিকের রেসপন্স, আপনার ডিজাইন, অ্যাড ক্রিয়েটিভ সব যদি পজিটিভ থাকে, তাহলে দুইটাকে ম্যাচ করে যদি আপনার পয়েন্ট ভ্যালু উপরে থাকে, তাহলে আপনারটা সবার আগে দেখাবে, তারপরে যারটা, তারপরটা দেখাবে, তারপরে যারটা, তারপরটা দেখাবে। জি। কেউ কেউ অনেক টাকা খরচ করে অ্যাড দেখাইতে পারতেছে না, কারণ কি? কারণ হচ্ছে পাবলিক পছন্দ করতেছে না, বলতেছে যে ভাই আমি তো টাকা খরচ করলাম, আমি তো $10 খরচ করলাম পার ডে, আরেকজন $10 খরচ করলো, তার রেজাল্ট আসতেছে, আমার তো আসতেছে না। এটা নির্ভর করতেছে আমার অ্যাড কপি কেমন, আমার সোশ্যাল প্রুফ কেমন, আমার কাস্টমার সার্ভিস কেমন, আমার কাস্টমার সাথে বিহেভিয়ার কেমন। যেমন আপনাকে অনেকে ইনবক্স করলে আপনি রেসপন্স করেন আধা ঘন্টা পরে, আবার একজনকে রেসপন্স $10 খরচ করছে দুজনেই, কিন্তু একজনের রেসপন্স করলে সে সাথে সাথেই উত্তর দেয়। আবার আপনাকে রেসপন্স করে যে আপনাদের মূল্য প্রোডাক্টের প্রাইস কত, আপনি বলতেছেন $10। আপনাদের কি ঢাকাতে ডেলিভারি হয়? জি হয়। আপনি বলতেছেন এইভাবে। আর আরেকজনকে যখন রেসপন্স ইনবক্স করতেছে, সে বলতেছে স্যার আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। যখন বলছে আপনাদের কি ঢাকাতে ডেলিভারি হয়? জি স্যার আমাদের ঢাকাতে ডেলিভারি হয়, আমাদের ডেলিভারি চার্জ এত, আপনি যদি 5 কেজি নেন তাহলে এটা ফ্রি। মানে সে একটা সাথে কয়েকটা জিনিসকে ম্যাচ করে সে রিপ্লাই দিতেছে, যেটা কাস্টমারের অগ্রিম জানার কথা। যেমন আপনাদেরকে একটা গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই হয়তো গল্পটা শুনছেন, জাস্ট একটু রিভিউ করি আলোচনা পারপাস। এক রাজার মন্ত্রিসভা ছিল, প্রজা ছিল, রাজ্য ছিল। তো প্রথমে তো সেনাপতি, মন্ত্রীর নিচে কি থাকে? প্রথমে রাজা, তারপরে মন্ত্রী, তারপরে কি থাকে? আর রেসপন্স করেন একটু। উজির, সেনাপতি, তারপর ধরুন সোলজার। তো রাজার যে প্রধান সেনাপতি, তার নিচের একজন উজির আইসা রাজাকে পরামর্শ দিতেছে যে রাজামশাই, আপনি যে মন্ত্রী রাখছেন, এই মন্ত্রী তো কোনো কামেরই না, কোনো কাজই করে না, তাকে আপনি এত টাকা বেতন দিতেছেন, মাসে মাসে ভাতা দিতেছেন, এই দিতেছেন, সেই দিতেছেন, এত সুবিধা, সব কাজ তো আমরাই করি, সে তো কোনো কাজই করে না। এখন বললো তাই নাকি? সে সব শুনলো। তো ওই টাইমেই ওই রাজ্যে একজনের অলৌকিক একটা ঘটনা ঘটছে, যে একটা কুকুরের অনেকগুলো বাচ্চা হয়েছে, মানে যেটা সচরাচর হয় না, ধরেন 20টা 24টা হয়েছে এরকম। এখন রাজামশাই বলতেছে, তুমি উজিরকে বলতেছে এক কাজ করো, এই যে অলৌকিক ঘটনাটা ঘটলো, এটার সম্পর্কে তথ্য নিয়ে আসো। তো সে গেছে, গিয়া সুন্দর করে তথ্য নিয়ে আসছে। আইসা বলতেছে কি অবস্থা? বলছে রাজামশাই ঘটনা সত্য, 24টা বাচ্চা হয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। তা ছেলে কয়টা হয়েছে, মানে ছেলে কুকুর কয়টা, মেয়ে কুকুর কয়টা আর কি? বলছে এইটা তো দেখি নাই। বলছে আবার যাও। সে আবার গেছে, আবার সেই নিউজ নিয়ে আসছে। আসার পর বলতেছে স্যার মেয়ে কুকুর 10টা, ছেলে কুকুর 14টা এরকম। বলছে ওকে ফাইন, সাদা কয়টা হয়েছে, কালো কয়টা হয়েছে, কোন কালারের কয়টা? বলছে এটা তো দেখি নাই। বলছে আবার যাও। অর্থাৎ এটার জন্য সে কয়েকবার যাওয়ার পরে সে নিউজ আনতে আনতে হাঁপাই উঠছে, সে ক্লান্ত হয়ে গেছে। এমন টাইমে সে মন্ত্রী আসছে, আইসা বলতেছে কি রাজামশাই, কি অবস্থা এখানে, মানে কি এখানে তাকে তোমার পাঠাচ্ছেন ঠিক বুঝলাম না, আমার কোনো হেল্প লাগবে রাজামশাই? বলছে রাজ্যে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে, এরকম এরকম ব্যাপার, তুমি এটা খবর নিয়ে আসো। তো সে গিয়ে আসছে, আসার পরে বলতেছে কয়টা এত, ছেলে কয়টা এত, কালার কয়টা এত, ডিটেল যা জিজ্ঞেস করতেছে সব বলে দিতেছে। এখন উজিরকে বলতেছে দেখো পার্থক্য, সে আর উত্তর চাই না, বলছে রাজামশাই আমি বুঝতে পারছি ঘটনা কি। তার মানে আমি বলতে চাচ্ছি যেটা, একজনের কাস্টমার সার্ভিস এত সুন্দর যে ক্লিক করা যখনই কোনো কাস্টমার আসছে, সেই কাস্টমারকে সে এমন ভাবে সে ক্যাপচার করতেছে, ওই কাস্টমার গিয়া পোস্টটা হয়তো শেয়ার করতেছে, পোস্টটাকে রিভিউ করতেছে, যে কারণে দেখা যাচ্ছে সে কম টাকা খরচ করেও বেশি রেজাল্ট পাচ্ছে। আবার আমি টাকা খরচ বাড়াই দিছি, কিন্তু আমার কি কারণে রেজাল্ট আসতেছে না আমি বুঝতেছি না। আমার হতে পারে বিহেভিয়ার খারাপ কাস্টমারের সাথে, হতে পারে আমার অ্যাড কপি খারাপ, হতে পারে আমার রেসপন্স খারাপ,
অনেকগুলো অপশন এখানে থাকতে পারে, মেনি মোর অপশন, যেগুলো নিয়ে আমরা সেলস যদি আলোচনা হয় তখন করব। তার মানে এটাকে নির্ভর করবে ফেসবুক আপনার কাস্টমারকে, আপনার একটা কাস্টমারকে কিভাবে দেখাবে, কতবার দেখাবে, আদৌ দেখাবে কিনা, বা কয়েকবার দেখার পর বাউন্স করবে। যদি বেশি কাস্টমার বাউন্স করে, আপনারা যে অ্যাডগুলো হাইড করে ফেলে নেগেটিভ রিভিউ দেয়, তখন এই অ্যাডগুলোর ব্যাপারে ফেসবুক আপনার অ্যাডগুলো অফ করে দেবে, রেজাল্ট খুব কম দেবে, আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। তাহলে বেসিক যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, একটা অ্যাড ফেসবুক মানে একজন মানুষের সামনে কোনটা সবার আগে দেখাবে এবং অ্যাডের খরচ কম হলেও রেজাল্ট বেশি আসবে কিভাবে, এটার এই বেসিক ধারণাটাকে বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। ওকে, তাহলে আজকে অলরেডি 10টা প্লাস বেজে গেছে। আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে আরো অনেক আলোচনা আছে, যেগুলো যদি কেউ এজেন্সি করে তার জন্য সেটা জানা জরুরি, কিন্তু যদি আমরা যারা উদ্যোক্তা আমাদের সব কিছু জানা অত জরুরি না, বাট কাজ করতে গিয়ে যেটা ঠেকে যাব সেটা আমরা শিখবো, এর জন্য গ্রুপ উন্মুক্ত থাকবে, সেখানে আমরা ডিটেলস আর আলোচনা করব। বাট এর পরের অবজেক্টিভ গুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। এখন আজকের এই আলোচনাটুকু আমি আরেকটু খোলামেলা বলার চেষ্টা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা?